গল্পকলিতে আজ পড়ছি এডগার অ্যালেন পোয়ের একটি ছোট গল্প, চারকোনা বাক্স। বেশ কয়েক বছর আগের কথা। আমি নিউ ইয়র্ক যাবার জন্য চার্লস্টন থেকে ক্যাপ্টেন হার্ডির ইন্ডিপেন্ডেন্স জাহাজে টিকিট কেটেছি। আবহাওয়া ভালো থাকলে জুনের 15 তারিখে আমাদের রওনা হবার কথা। তাই 14 তারিখেই আমি জাহাজে গেলাম কতকগুলো ব্যবস্থা পাকা করে নেবার জন্য। গিয়ে দেখি জাহাজের যাত্রী অনেক, আর মহিলা যাত্রীর সংখ্যা একটু অস্বাভাবিক রকমেরই বেশি। তালিকায় অনেকগুলি পরিচিত নাম দেখে খুশি হলাম। বিশেষ করে মিস্টার কর্নেলিয়াস ওয়াটের নাম দেখে খুব ভালো লাগলো। এই তরুণ চিত্রকরটি ছিলেন আমার প্রিয় বন্ধু। একসময় বিশ্ববিদ্যালয়ে আমরা একত্রে থেকেছি আর লেখাপড়া করেছি। উনি প্রতিভাবান ব্যক্তি। ওর চরিত্রের মধ্যে একইকালে কিন্তু উৎসাহ, সংবেদনশীলতা আর মনুষ্যদেশিতা দেখেছি। এর সঙ্গে যুক্ত হয়েছিল তার গভীর আন্তরিকতাপূর্ণ ব্যবহার। এ ধরনের মানুষ খুব অল্পই দেখা যায়। তালিকায় দেখলাম উনি নিজের স্ত্রী আর 2 বোনের টিকিট কেটেছেন। ওর নাম 3খানা কামরার গায়ে লাগানো আছে দেখা গেল। কামরাগুলো বেশ বড়, প্রত্যেকটাতে একটার উপর আর একটা এইভাবে 2টো করে শোবার জায়গা আছে। শোবার জায়গাগুলো এত ছোট নয় যাতে একজন শুতে পারে না। তবুও 4 জনের জন্য 3খানা কামরা ভাড়া যে কেন করা হয়েছিল তা বুঝতে পারলাম না। ওই সময়টাতে নিতান্ত ছোটোখাটো জিনিস নিয়েও আমি বড় বেশি কৌতূহলী হয়ে উঠতাম। আমার স্বীকার করতে লজ্জা হচ্ছে যে জাহাজের কামরার সংখ্যা নিয়ে আমি অযৌক্তিক আর বিশ্রী কতগুলো অনুমান করতে শুরু করেছিলাম। এ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনীয়তাই আমার ছিল না। তবুও এই সমস্যার সমাধান খুঁজে বার করবার জন্যে আমি তৎপর হয়ে উঠলাম। শেষে যখন একটা সিদ্ধান্তে পৌঁছলাম, তখন মনে হলো এই সমাধানে আমার অনেক আগেই পৌঁছানো উচিত ছিল। একটা কামরা নিশ্চয়ই চাকরদের জন্য নেওয়া হয়েছে। বোকার মতো এই সাধারণ কথাটা আমি আগে ভাবিনি। যাত্রীদের তালিকাটি আবার খুঁটিয়ে দেখলাম, কিন্তু তাতে চাকরের উল্লেখ দেখলাম না। কিন্তু এটা ঠিক যে ওরা সঙ্গে চাকর আনার সিদ্ধান্ত গোড়ায় নিয়েছিলেন। তালিকায় চাকরের নাম লিখে পরে তা কেটে দেওয়া হয়েছে। নিশ্চয়ই সঙ্গে কিছু বেশি মালপত্র আছে। আমার মনে হলো ওর সঙ্গে এমন কিছু জিনিস অবশ্যই আছে যেগুলোকে উনি নিজের নজরে রাখতে চান। হতে পারে কিছু মূল্যবান ছবিই সঙ্গে আছে। ইতালীয় ইহুদি নিকোলিনের সঙ্গে এই ছবিটা নিয়ে দরদস্তুর চলেছে হয়তো। যাই হোক, এই কথাগুলো মনে হবার পর আমার সমস্ত কৌতূহল তিরোহিত হলো। ওয়াটের 2টি বোনকেই আমি জানতাম। ওরা বেশ বুদ্ধিমতী আর ভদ্র। ওয়াট সম্প্রতি বিয়ে করেছিলেন, তাই তার স্ত্রীর সঙ্গে পরিচয়ের কোনো সুযোগ আমার হয়নি। ওকে অবশ্য ওর স্ত্রী সম্বন্ধে খুব উৎসাহিতভাবেই আমার সামনে আলোচনা করতে দেখেছি। উনি নাকি খুবই সুন্দরী, বুদ্ধিমতী আর মার্জিত রুচি সম্পন্ন। ওর সঙ্গে তাই পরিচয়ের জন্য আমার খুব আগ্রহ ছিল। যে 14 তারিখে আমি জাহাজে সব বিলি ব্যবস্থা দেখতে গিয়েছিলাম, সেদিন মিস্টার ওয়াটদেরও আসার কথা বলে ক্যাপ্টেনের কাছে শুনলাম। আমার তাড়াতাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু মিসেস ওয়াটের সঙ্গে পরিচয় হবে এই আশায় 1 ঘন্টারও বেশি সময় ওখানে অপেক্ষা করলাম। শেষ পর্যন্ত তিনি আসলেন না। কৈফিয়ত শোনা গেল
তার শরীর সুস্থ নয়। আগামীকাল জাহাজ ছাড়ার সময় তিনি এসে পৌঁছবেন। পরের দিন হোটেল থেকে জাহাজ ঘাটে যাবার জন্যে প্রস্তুত হচ্ছি। এমন সময় ক্যাপ্টেন হার্ডি এসে হাজির। তিনি বললেন, বিশেষ কারণে ইন্ডিপেন্ডেন্স 2 দিন যাত্রা স্থগিত রাখছে। সব ব্যবস্থা পাকা হয়ে গেলে ওরা আমাদের খবর দিয়ে যাবেন। বিশেষ কারণ কথাটায় আমার ভীষণ বিরক্তিবোধ হলো। দক্ষিণের বাতাস বইছিল, আবহাওয়া সুন্দরী ছিল, তবু আমার কিন্তু কিছুই করার ছিল না। তাই বাড়ি ফিরে বিরক্তি আর অধৈর্য মানসিক অবস্থাটাকে একান্তে শান্ত করে তুললাম। প্রায় 1 সপ্তাহ ক্যাপ্টেনের কাছ থেকে কোনো খবর এলো না। যাই হোক, শেষ পর্যন্ত খবর এসে পৌঁছল, আর সঙ্গে সঙ্গেই আমি রওনা হয়ে গেলাম। জাহাজের ওপর তখন বেশ ভিড়। জাহাজ ছাড়বে, তার জন্য সব দিকেই ব্যস্ততা। আমার পৌঁছানোর প্রায় মিনিট 10 পরে মিস্টার ওয়াট তার লোকজন নিয়ে পৌঁছলেন। সঙ্গে ছিল 2 বোন আর স্ত্রী। তার কিন্তু মেজাজের মধ্যে সেই অসামাজিক ভঙ্গিটা স্পষ্ট হয়ে উঠেছিল, যাকে আমি মানবদেশী বলেই অভিহিত করেছি। এসব অবস্থার সঙ্গে আমার পরিচয় কম ছিল না, তাই আমিও মোটেই মনোযোগ দিলাম না। উনি তার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন না। ওর বোন মেরিয়ান বেশ বুদ্ধিমতী আর মিষ্টি স্বভাবের মেয়ে। দায়িত্বটা শেষ পর্যন্ত ওই গ্রহণ করল। অল্প কয়েকটা কথা বলে তাড়াতাড়ি পরিচয়ের পর্ব চুকিয়ে ফেলল সে। মিসেস ওয়াট ওড়নায় মুখ ঢেকে রেখেছিলেন। আমার স্বীকার করতে বাধা নেই যে আমার নমস্কারের প্রতি নমস্কার জানাতে গিয়ে উনি ওড়নাটা তুলতেই আমি ভীষণ বিস্মিত হলাম। বন্ধুর আগ্রহের অতিশয্যে চিত্রকার সুলভ বর্ণনার অতিরঞ্জন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতাই ছিল আমার। তাই এক্ষেত্রে আমার বিস্ময়ের পরিমাণ বরং কমই হয়েছিল বলা চলে। বিষয়বস্তু যদি সৌন্দর্য সম্পর্কিত হয়, তাহলে কল্পনার আবেগে তিনি কতখানি তাকে আদর্শায়িত করতে পারেন তা আমার জানা ছিল। সত্যি কথা বলতে কি, মিসেস ওয়াটকে আমি সুন্দরী ভাবতেই পারলাম না। তিনি কুৎসিত না হলেও তারই কাছাকাছি বলা যায় তার রূপকে। পোশাক পরিচ্ছদ ছিল অবশ্য অত্যন্ত উঁচু স্তরের। আমার এই ধারণা হলো যে এই মহিলাটি তার সৎ গুণাবলী আর বুদ্ধিমত্তার সাহায্যেই আমার বন্ধুর হৃদয় জয় করে থাকবেন। অল্প কয়েকটা কথা বলে উনি মিস্টার ওয়াটের সঙ্গে তার কামরায় চলে গেলেন। আমার সেই চিরন্তন কৌতূহল ততক্ষণে ফিরে এসেছে। আমি নিশ্চিত হলাম যে ওদের সঙ্গে চাকর নেই। এবার তার বাড়তি জিনিসপত্রের খোঁজ নিলাম। কিছুক্ষণ পরে একটা ঠেলা গাড়িতে কাঠের একটা 4 কোনা বাক্স এলো। বেশ বুঝলাম ওইটি ছাড়া ওদের আর কোনো জিনিস আসার ছিল না। যাই হোক, এরপরই জাহাজ ছেড়ে দিল, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বারদিয়া গিয়ে পৌঁছালাম। কাঠের বাক্সটা ছিল প্রায় 6 ফুট লম্বা আর 2.5 ফুট চওড়া। ওটাকে আমি খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। ওটার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বলে মনে হলো। আমার অনুমানের মধ্যে কোনো ত্রুটি ছিল না। এবার মনে হলো বন্ধুর বাড়তি এই বাক্সটার মধ্যে একটা বা অনেকগুলো ছবি আছে। আমি জানতাম কয়েক সপ্তাহ ধরে বন্ধুটি নিকোলিনের সঙ্গে কী সব আলোচনা করছিলেন। এ বাক্সটা দেখে তাই মনে হয় এতে লিওনার্দোর লাস্ট সাপার ছবির প্রতিলিপি আছে। আমি জানি ফ্লোরেন্সের ছোট রুবিনির আঁকা এমনই একটি প্রতিলিপি দীর্ঘদিন নিকোলিনের কাছে ছিল,
এ বিষয়ে তাই আমার কোনো সন্দেহই রইল না। নিজের সূক্ষ্ম বিচার বুদ্ধির ওপর বেশ খানিকটা শ্রদ্ধা বেড়ে গেল। কিন্তু এত বড় একটা শিল্পকর্ম সম্পর্কে ওয়াট আমাকে কিছুই জানাতে চান না কেন? নিশ্চয়ই আমার অজ্ঞাতসারেই বস্তুটাকে গুপ্তভাবে নিউ ইয়র্কে পাচার করতে চান। আমিও স্থির করলাম এ নিয়ে বেশ মজা করব ওর সঙ্গে। একটা ব্যাপার লক্ষ্য করে খুব বিরক্ত বোধ করলাম। বাক্সটাকে ওরা বাড়তি কামরায় না পাঠিয়ে নিজেদের কামরায় রাখলেন। ওটা ঘরের পুরো মেঝে দখল করে রইল। আর বলাই বাহুল্য যে এতে মিস্টার ওয়াট আর তার স্ত্রী উভয়ের অবশ্যই অসুবিধে হচ্ছিল। তাছাড়া বাক্সটার ওপর যে রং দিয়ে বড় বড় হরফে ঠিকানা লেখা হয়েছিল তা থেকে বিশ্রী এক ধরনের গন্ধ বেরুচ্ছিল। বাক্সের ঢাকনার উপরে লেখা ছিল মিসেস অ্যাডেলাইড কার্টিস, আলবানি, নিউ ইয়র্ক, প্রেরক মিস্টার কর্নেলিয়াস ওয়াট। এই দিকটি উপরে রাখুন, সাবধানে নাড়বেন। এখন বুঝলাম ওই মিসেস অ্যাডেলাইড কার্টিস মিস্টার ওয়াটের শাশুড়ি। কিন্তু ঠিকানাটায় যেন একটা রহস্যের গন্ধ পেলাম। আমি জানতাম যে ওই বাক্স বন্ধুর নিউ ইয়র্ক শহরে চেম্বার্স স্ট্রিটে যে স্টুডিও আছে তা থেকে উত্তর দিকে কখনোই যাবে না। প্রথম ৩-৪ দিনে আমরা উপকূল ছাড়িয়ে সমুদ্রের মধ্যে অনেকখানি উত্তর দিকে অগ্রসর হয়েছিলাম। আবহাওয়াও বেশ শান্ত ছিল। জাহাজের আরোহীদের মন মেজাজ তখন বেশ ভালোই ছিল, আর সবাই সবার সঙ্গে বেশ সামাজিক ব্যবহার করে চলেছিল। কিন্তু এ কথা দৃঢ়তার সঙ্গেই বলবো যে মিস্টার ওয়াট আর তার বোনেরা মোটেই ভালো ব্যবহার করছিলেন না। বরং বলবো ওরা যাত্রীদের সঙ্গে অভদ্র আচরণই করছিলেন। ওয়াটের ব্যবহারের জন্য আমার কোনো মাথা ব্যথা ছিল না। উনি মুখ গোমরা করেই ছিলেন, আর ওটাই তার স্বভাব। অবশ্য এক্ষেত্রে ওর বিষণ্ণতাকে আমি বিশেষ চারিত্রিক লক্ষণ হিসেবেই গ্রহণ করেছিলাম। কিন্তু তার বোনদের আমি ক্ষমা করতে পারছিলাম না। অধিকাংশ সময়ই ওরা ওদের ঘরের মধ্যে থাকছিল। আমি বহুবার অনুরোধ করা সত্ত্বেও কোনো যাত্রীর সঙ্গে মেলামেশায় ওরা রাজি হয়নি। মিসেস ওয়াটের ব্যবহার কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। উনি সকলের সঙ্গেই কথাবার্তা বলছিলেন। মাঝ দরিয়ায় এইভাবে সকলের সঙ্গে কথাবার্তা চালানোর মূল্য অনেকখানি। আমার মনে হলো উনি নারী আর পুরুষদের সঙ্গে বেশ হৃদ্যতার সঙ্গেই মিশছিলেন। খুব আনন্দ দিচ্ছিলেন তিনি সবাইকে। হ্যাঁ, আনন্দ দিচ্ছিলেন বলা ছাড়া আর কী বা বলতে পারি। আমি আবিষ্কার করলাম তাকে নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে না, বরং সব হাসি ঠাট্টায় তিনি খোলাখুলিভাবে যোগ দিচ্ছেন। পুরুষেরা ওর সম্পর্কে প্রায় নীরবই ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই নারীরা ঘোষণা করলেন যে মহিলাটি দেখতে সুন্দরী তো নয়ই, তিনি অশিক্ষিতা, আর আন্তরিকতা থাকলেও রুচির দিক থেকে অত্যন্ত অমার্জিত। এই মহিলা কিভাবে ওয়াটকে ফাঁদে ফেললেন আর বিয়েতে রাজি করালেন সেইটি আমার কাছে একটা রহস্য হয়ে দাঁড়ালো। অর্থ অবশ্য একটা সাধারণ সমাধান সূত্র, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। কেননা মিস্টার ওয়াট আমাকে আগেই বলেছিলেন যে উনি সঙ্গে করে $1ও আনেননি, বা ভবিষ্যতেও যে কোথাও থেকে কিছু পাওয়া যাবে এমন সম্ভাবনারও পথ দেখাননি। ওয়াট বলেছিলেন যে শুধু ভালোবেসেই নাকি উনি একে বিয়ে করেছেন, আর সেদিক থেকে ইনি অতুলনীয়া। বন্ধুর কাছ থেকে শোনা এইসব কথা যখন মনে পড়ল, তখন আগাগোড়া ব্যাপারটাই
আমার কাছে পরম রহস্যময় হয়ে উঠল। তবে কি ভদ্রমহিলার সংস্পর্শে আসার সময় ওর ইন্দ্রিয়গুলো ক্রিয়াশীল ছিল না? যে মানুষ এতখানি মার্জিত রুচি সম্পন্ন, বুদ্ধিমান, বিচারশীল, সৌন্দর্য সম্পর্কে এত বেশি সচেতন মানুষের পক্ষে, বিশেষ করে ত্রুটি বিচ্যুতি সম্পর্কে এমন অসহিষ্ণু মানুষের পক্ষে এ কি করে সম্ভব? তবে এ কথা ঠিক যে ভদ্রমহিলা তার স্বামীকে ভীষণ ভালোবাসতেন। স্বামীর অনুপস্থিতিতে এই ভালোবাসা বড় বেশি পরিমাণেই প্রকাশিত হতো। সে সময় উনি কথাবার্তার মধ্যে প্রায়ই স্বামীর বক্তব্য উদ্ধৃত করে বলতেন, আমার প্রিয় স্বামী মিস্টার ওয়াটও ঠিক এই রকমই বলেন। স্বামী শব্দটা তো তার জিভের ডগায় লেগেই থাকত। বলা বাহুল্য, এই উদ্ধৃতি চিহ্নের মধ্যে উল্লিখিত কথাগুলো তারই। জাহাজের সব যাত্রী কিন্তু এটা লক্ষ্য করেছিলেন যে মিস্টার ওয়াট কিন্তু স্ত্রীকে বেশ এড়িয়ে চলছেন। স্ত্রীকে অবাধে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ দিয়ে উনি ওর কামরার মধ্যে অধিকাংশ সময় একাই কাটিয়ে দিচ্ছিলেন। আমার পক্ষে যা কিছু দেখা আর শোনা সম্ভব হয়েছিল তা থেকে এই সিদ্ধান্তেই উপনীত হলাম যে ভদ্রলোক নিয়তির পরিহাসে বা সাময়িক উত্তেজনার বশে বা উৎসাহের আতিশয্যে ওর চাইতে সব দিক থেকে নিম্ন শ্রেণীর একজন মহিলাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন। এর স্বাভাবিক পরিণতি হিসেবে ওর মনে অতি দ্রুত এক ধরনের ঘৃণা সৃজিত হয়েছে। ওর সম্পর্কে আমার মনে করুণার সৃষ্টি হলো ঠিকই, কিন্তু পর মুহূর্তেই ওই লাস্ট সাপার ছবি নিয়ে যে গোপনীয়তা উনি রক্ষা করছিলেন তার জন্য নির্মম হয়ে উঠলাম। এর জন্যে প্রতিশোধ নেবার ইচ্ছাটা দৃঢ় হলো শেষ পর্যন্ত। একদিন তিনি ডেকের উপর বেরিয়ে এসেছিলেন, আর অভ্যাস মতো তার হাত ধরে এদিক ওদিক পায়চারি করছিলাম আমি। তার স্বাভাবিক বিষণ্ণ ভাবটি কিন্তু বজায় ছিল। উনি যেন বেশ চেষ্টা করেই মাঝে মধ্যে একটুখানি কথা বলছিলেন। দু একবার ওর সঙ্গে রসিকতা করবার চেষ্টা করলাম, কিন্তু তার পরিবর্তে ওর হাসিকে বড় বেশি করুণ মনে হলো। হতভাগ্য ওয়াটের স্ত্রীর কথা মনে পড়তে এ বিশ্বাসটি দৃঢ় হলো যে বন্ধুর পক্ষে কোনো আনন্দের ভান করাও সম্ভব নয়। শেষ পর্যন্ত আমি নিজের কাজ শুরু করলাম। প্রসঙ্গক্রমে ওই চারকোনা বাক্সটা সম্পর্কে দু একবার ইঙ্গিত করলাম। ওকে পাকে চক্রে বুঝিয়ে দেবার চেষ্টা করলাম যে এ ব্যাপারে তিনি যে একটা রহস্য রেখে দেবেন তা আমি হতে দিতে চাইনে। আসলে কয়েকটা তীক্ষ্ণ আক্রমণই চালালাম ওর উপর, যদিও সবই খুব অপ্রত্যক্ষভাবে। ওর সেই চারকোনা বাক্সটার প্রসঙ্গ তুলে বললাম যে তার অদ্ভুত আকৃতি আমাকে আকৃষ্ট করেছে। কথা বলতে গিয়ে আমি একটু সব জানতার ভাব দেখিয়ে হাসলাম। এমনকি আমার তর্জনী ওর বুকে ঠেকিয়ে একটা গভীর ইঙ্গিত করলাম। ওয়াট কিন্তু যেভাবে আমার সমস্ত নির্দোষ পরিহাস হজম করে ফেললেন তাতে বুঝলাম উনি পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছেন। প্রথমটা উনি এমনভাবে আমার দিকে তাকালেন যেন পরিহাসের কোনো অর্থই উনি বুঝতে পারছেন না। তারপর যখন কিছুটা অর্থবোধ হলো তখনও আগের মতোই বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন। এরপর ওর মুখ চোখ লাল হয়ে উঠল, আবার পরক্ষণেই ফ্যাকাশে হয়ে গেলেন তিনি। আবার এর পর মুহূর্তেই আমার রসিকতা বুঝে ফেলেছেন এই রকম ভঙ্গিতে হো হো করে হেসে উঠলেন। আমার পক্ষে অবাক হবারই কথা, উনি প্রায় মিনিট 10 বা তারও বেশি সময় ওইভাবেই হাসতে লাগলেন। শেষ পর্যন্ত হাসতে হাসতে উনি জাহাজের
পাটাতনের উপর আছড়ে পড়ে গেলেন। ওকে তাড়াতাড়ি তুলে ধরতে গিয়ে দেখলাম ওর সমস্ত শরীরে মৃত্যুর লক্ষণ পরিস্ফুটিত। অনেকেই আমাদের সাহায্যের জন্য দৌড়ে এলেন। কিছুক্ষণ চেষ্টা করার পর তার চেতনা ফিরে এলো। জ্ঞান ফেরার পরেও বেশ কিছুক্ষণ তিনি এলোমেলো কথা বলতে থাকলেন। যাই হোক, আমরা তার কামরায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। পরদিন সকালে তাকে সম্পূর্ণ সুস্থ দেখা গেল। অন্তত শরীরের দিক থেকে কোনো রকমের অসুস্থতা তখন তার ছিল না। তার মনের খবর নেইনি। জাহাজে থাকার বাকি কদিন আমি তাকে এড়িয়ে চলেছি। ক্যাপ্টেনের সঙ্গে এ ব্যাপারে আমার মতৈক্য ঘটেছিল। তার অনুরোধ মতোই আমি মিস্টার ওয়াটের সঙ্গে মেলামেশা করিনি, আর তার মানসিক অবস্থা সম্পর্কে জাহাজের অন্য কোনো যাত্রীর সঙ্গে কোনো রকম আলোচনা করিনি। মিস্টার ওয়াটের এই অজ্ঞান হয়ে যাওয়ার পর অনেকগুলো ঘটনা ঘটে গেল, আর আমার মনের মধ্যে যে কৌতূহল স্মিত হয়ে এসেছিল তা আবার উদ্দীপ্ত হয়ে উঠল। আমি বেশ উত্তেজিত বোধ করছিলাম, তাই বেশ কয়েক কাপ চা খেয়ে ফেললাম। এর ফলে দুরাত্রি আমার একেবারেই ঘুম হলো না। আমার কামরার দরজা খুলে খাবার ঘরে যাওয়া যেত। প্রকৃতপক্ষে একক যাত্রীর জন্যে নির্দিষ্ট সব কামরারই ওই এক ব্যবস্থা ছিল। মিস্টার ওয়াটের কামরাগুলো ছিল অন্যদিকে। ও ঘরগুলোর একটা ছোট দরজা খুলে খাবার ঘরে আসা যেত। ওদের সেই দরজাগুলোকে রাত্রেও তালা দিয়ে রাখা হতো না। আমরা সমুদ্রে বাতাসের যথেষ্ট আনুকূল্য পেয়েছিলাম। এর ফলে জাহাজটা যখনই বাতাসের দিকে মুখ করে দক্ষিণে মোড় নিচ্ছিল, তখনই ওই ছোট দরজাগুলো খুলে যাচ্ছিল। কোনো যাত্রী তার বিছানা থেকে উঠে গিয়ে দরজাগুলো বন্ধ করার কষ্টটুকুও স্বীকার করতে রাজি ছিল না, তাই দরজাগুলো খোলাই থেকে যাচ্ছিল। এদিকে গরমের জন্য আমি আমার কামরার দরজা খোলাই রেখেছিলাম। এর ফলে ওদিকের ঘোর দরজা দিয়ে অন্য কামরাগুলোর, বিশেষ করে মিস্টার ওয়াটের কামরাটার ভেতরটা স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। যে দুরাত্রি আমার ঘুম হয়নি, পরপর দুরাত্রি নয়, কিন্তু সে দুটি রাত্রেই দেখলাম রাত 11টা নাগাদ মিসেস ওয়াট খুব সাবধানে ওদের কামরা থেকে বেরিয়ে ওই বাড়তি কামরাটায় গিয়ে ঢুকছেন, আর ভোর পর্যন্ত ওখানেই থাকছেন। ভোরে তার স্বামী ডাকলে তিনি কামরায় ফিরে আসছেন। ওরা যে বিচ্ছিন্ন জীবনযাপন করছেন সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। পাকাপোক্তভাবে বিবাহ বিচ্ছেদ করে নেবার আগে ওরা বাড়িতেও নিশ্চয়ই পৃথক ঘর ব্যবহার করছিলেন। এখানে একটা বাড়তি কামরা ভাড়া করার রহস্যটা এতদিনে স্পষ্ট হয়ে গেল। আরও একটা ঘটনায় আমি কৌতূহলী হয়ে উঠলাম। নিদ্রাহীন ওই দুটো রাত্রে মিসেস ওয়াট অন্য কামরায় চলে যাবার পর ওর স্বামীর কামরায় খুব সাবধানী চাপা কণ্ঠস্বর শুনলাম আমি। খুব মনোযোগ দিয়ে শোনার পর ওর অর্থবোধ হলো একেবারে নির্ভুলভাবেই। শিল্পী ভদ্রলোক ছেনি আর হাতুড়ি দিয়ে ওর চারকোনা বাক্সটি খোলার চেষ্টা করছিলেন, অথচ হাতুড়ির আঘাত পড়ছিল এমন সব জায়গাগুলো সুতি বা পশমি কোনো বস্তু দিয়ে ঢাকা ছিল। আমি বেশ অনুভব করতে পারছিলাম যে কোনো এক সময় বাক্সের ঢাকনাটি খোলা হয়ে গেল এবং মেঝেতে রাখার জায়গা ছিল না বলে ওটাকে রাখা হলো নিচের শোবার জায়গাটায়। খুব সাবধানে রাখার চেষ্টা করা হলেও কাঠের শব্দ বেশ পেয়েছিলাম আমি। ভোরে কিন্তু চাপা গলায় ফুপিয়ে কান্নার শব্দ আর ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনেছিলাম। অবশ্য জানি নে এগুলো আমারই মনের মধ্যে তৈরি হচ্ছিল কিনা। হয়তো ওর কামরা থেকে ফুপিয়ে কান্না
বা দীর্ঘশ্বাসের শব্দ সত্যিকারের কোনোটিই আমি শুনিনি। শিল্পী হয়তো তার কাঠের সেই চারকোনা বাক্সটা খুলে অপূর্ব আর অমূল্য শিল্পাকৃতির আস্বাদনই প্রাণ ভরে গ্রহণ করছিলেন। এর মধ্যে ফুপিয়ে কেঁদে উঠবার মতো বোধহয় কিছুই ছিল না। তাই আমি আবার বলছি যে এটা খুবই স্বাভাবিক যে ক্যাপ্টেন হার্ডির কাছে বেশ কয়েকবার চা খাওয়ার ফলে এসবই আমার উর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত। সেই 2 রাত্রির শেষে ভোরের দিকে বাক্সের ঢাকনা বন্ধ করার শব্দও শুনেছি। পেরেকের উপর সাবধানে হাতুড়ি পেটানোর আওয়াজও পেয়েছি। তারপর পোক বদলে তিনি বাড়তি কামরাটা থেকে মিসেস ওয়াটকে ডেকে আনতে যেতেন। 7 দিন সমুদ্রযাত্রার পর আমরা যখন কেপ হটেজ পেরিয়ে গিয়েছি, ঠিক তখনই দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রচণ্ড বাতাস বইতে আরম্ভ করল। এ ধরনের ভয় একটা ছিল, কারণ কয়েকদিন ধরেই তার পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। যাই হোক, এর জন্য যতখানি সাবধানতা নেবার তা নেওয়া হলো। জাহাজটি তার সমুদ্রযাত্রার পরীক্ষায় উত্তীর্ণ হবার প্রাণপণ চেষ্টা করতে লাগল। প্রায় 48 ঘন্টার শেষের দিকটায় আমরা যে প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিলাম, তাতে জাহাজের প্রভূত ক্ষতি হয়েছিল আর 3 জন মল্লা প্রাণ হারিয়েছিল। একটা মাস্তুল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ঝড় পুরো থেমে যাবার লক্ষণ দেখা গেল না। তৃতীয় দিনে আর একটা মাস্তুলের ক্ষতি হলো। আমরা যখন ওটাকে নিয়ে ব্যস্ত, তখন খবর এলো জাহাজের খুলে 4 ফুটের মতো জল জমে গিয়েছে। সমস্যাটা গুরুতর হয়ে দাঁড়ালো যখন দেখা গেল যে জলসেচের পাম্পগুলো প্রায় অকেজো হয়ে রয়েছে। আমরা যখন এইভাবে প্রচণ্ড হতাশা বিমূঢ়তার মধ্যে রয়েছি, তখনই সিদ্ধান্ত নেওয়া হলো ভারী জিনিসপত্র ফেলে দিয়ে জাহাজটাকে যতদূর সম্ভব হালকা করে ফেলা হবে, এমনকি বাকি 2 মাস্তুলও কেটে ফেলা হবে। এসব কাজ করার পরও দেখা গেল অবস্থার এমন কিছু উন্নতি হয়নি। পাম্পগুলো তখনও অকেজো, অথচ ওদিকে খোলের ছিদ্রটার আয়তন বেড়ে চলেছিল। সূর্যাস্তের সময় হাওয়ার তীব্রতা আর সেই সঙ্গে সমুদ্রের উন্মাত্ততা অনেকখানি কমে গেল। আশা হলো আমরা বোধহয় এ যাত্রা রক্ষা পেয়ে গেলাম। রাত 8টা নাগাদ বাতাস থেমে গেল আর মেঘের ফাঁক দিয়ে আকাশে পূর্ণ চন্দ্র দেখা গেল। এতে আমাদের হতাশার ভাব অনেকখানি দূর হয়ে গেল। অমানসিক পরিশ্রমের পর আমরা প্রথম ছোট নৌকোখানা জাহাজের পাশ থেকে জলে নামাতে পারলাম। ঝড়ে ওটার বড় একটা ক্ষতি করেনি। ওর মধ্যে সমস্ত মাঝি মল্লা আর অধিকাংশ যাত্রীকে তুলে দেওয়া হলো। নৌকোটা তক্ষুনি রওনা হয়ে গেল আর 3 দিনের দিন ওকরাকোকে গিয়ে পৌঁছল নিরাপদেই। এদিকে ভাঙা জাহাজে আমরা ছিলাম 14 জন যাত্রী আর ক্যাপ্টেন। আমাদের ভরসা ছিল আর একটা ছোট নৌকোর উপর। এবার ওটাকে জলে নামানো হলো। অবশ্য নামানোর সময় একটা বিপদ ঘটতে যাচ্ছিল। যাই হোক, দৈবানুগ্রহে নৌকোটা ঠিক মতো জলে ভাসল আর ক্যাপ্টেন এবং তার স্ত্রী মিস্টার ওয়াটের লোকজন, একজন মেক্সিকান অফিসার আর তার স্ত্রী এবং 4টি ছেলেমেয়ে, আমি ও একজন নিগ্রো, এই কজন সবাই গিয়ে ওটাতে উঠলাম। কিছু খাদ্য ও পানীয়, অত্যাবশ্যকীয় কিছু যন্ত্রপাতি ছাড়া অন্য কিছু জিনিসপত্র সঙ্গে নেবার প্রশ্নই ছিল না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নৌকোটা জাহাজ থেকে কয়েক হাত এগুতে না এগুতেই
মিস্টার ওয়াট উঠে দাঁড়িয়ে মিস্টার হার্ডিকে তার চারকোনা কাঠের বাক্সটা নিয়ে আসবার জন্য নৌকাটাকে জাহাজের কাছে নিয়ে যেতে বললেন। কিছু রূঢ়তার সঙ্গেই ক্যাপ্টেন বলে উঠলেন, আপনি চুপ করে বসে থাকুন মিস্টার ওয়াট। আপনি কি আমাদের নৌকোটাকে ডুবিয়ে দিতে চান? দেখছেন না জলের মাথায় মাথায় এসে দাঁড়িয়েছে। মিস্টার ওয়াট তখনও দাঁড়িয়ে। তিনি বলে উঠলেন, কিন্তু আমার বাক্সটা। ক্যাপ্টেন হার্ডি, আপনি মানা করতে পারেন না, করা উচিত নয় আপনার। ওটার ওজন এমন বেশি কিছু নয়, না মোটেই নয়। আপনার জন্মদাত্রী মায়ের নামে আপনার কাছে অনুরোধ করছি ক্যাপ্টেন, ফিরে চলুন, আমার বাক্সটা নিয়ে আসতে দিন। শিল্পীর আবেগকম্পিত অনুরোধ শুনে কয়েক মুহূর্তের জন্য হয়তোবা ক্যাপ্টেন সহানুভূতি অনুভব করেছিলেন, কিন্তু পরক্ষণেই তিনি আগের মতোই কঠোর হয়ে বলে উঠলেন, মিস্টার ওয়াট, আপনি উন্মাদ। আপনার কথা আমি শুনতে চাই না। আপনি চুপ করে বসে পড়ুন, নইলে আমাদের নৌকো ডুবে যাবে। ওকে ধরে বসান তো সবাই, আটকে রাখুন ওকে। উনি লাফিয়ে পড়বেন মনে হচ্ছে। হ্যাঁ তাই, ওই যে গেল গেল। ক্যাপ্টেনের কথা শেষ হতে না হতেই মিস্টার ওয়াট সত্যি সত্যি লাফিয়ে উঠলেন আর অপূর্ব দক্ষতার সঙ্গে জাহাজ থেকে ঝুলতে থাকা একটা দড়ি ধরে ফেললেন। ওই দড়িটা জাহাজের একটা মোটা শেকলের সঙ্গে বাঁধা ছিল। পর মুহূর্তেই তিনি জাহাজে উঠে গিয়ে তার কামরার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে আমাদের ছোট নৌকোটার অবস্থা কাহিল। ওটা সমুদ্রের দয়ার ওপর তখন পুরোপুরি নির্ভরশীল, একটা পালকের মতো নগণ্য জিনিস মাত্র। যাই হোক, প্রাণপণ চেষ্টা করে আমরা নৌকোটাকে সামলে নিলাম আর বুঝতে পারলাম যে মিস্টার ওয়াটের ভাগ্য মন্দ। জাহাজ থেকে আমাদের নৌকোটার দূরত্ব তখন বেড়েই চলেছে। হঠাৎ দেখা গেল জাহাজের ডেকের ওপর মিস্টার ওয়াট তার চারকোনা বাক্সটাকে টানতে টানতে এনে দাঁড়িয়েছেন। দূর থেকে জাহাজের পাটাতনের ওপর তার চেহারাটাকে খুব বড় দেখাচ্ছিল। আমাদের বিস্ময় বিমূঢ় দৃষ্টির সামনে দেখা গেল উনি 3 ইঞ্চি মোটা একটা দড়ির কয়েক পাক বাক্সটায় দিয়ে নিয়ে তারপর নিজের শরীরেও জড়ালেন সেটা। তার পর মুহূর্তেই বাক্সসহ সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন ওয়াট আর চিরদিনের জন্য হারিয়ে গেলেন। আমাদের কারো মুখে কথা ছিল না। ভারাক্রান্ত হৃদয়ে আমরা নৌকোটার মধ্যে বসে থেকে ঠিক যেখানটায় মিস্টার ওয়াট ঝাঁপিয়ে পড়েছিলেন সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। প্রায় ঘণ্টাখানেকের মতো সময় নির্বাক অবস্থায় কেটে গেল। শেষ পর্যন্ত সেই কঠোর নীরবতা ভঙ্গ করলাম আমি। বললাম, আচ্ছা, আপনি লক্ষ্য করেছেন ক্যাপ্টেন, কত দ্রুত বেগে ওয়াট তার বাক্স নিয়ে জলের তলায় ডুবে গেলেন? ব্যাপারটা একটু অসম্ভব মনে হচ্ছে না? বাক্সের সঙ্গে উনি নিজেকে বেঁধে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লেন তখন কিন্তু আমি আশা করেছিলাম অন্যরকম। ক্যাপ্টেন উত্তর দিলেন, উনি ডুবে গেলেন অত্যন্ত স্বাভাবিকভাবেই, প্রায় একটা ভারী গোলার মতো। তবে উনি আবার ভেসে উঠবেন, কিন্তু যতক্ষণ নুনটা গলে না যাচ্ছে ততক্ষণ নয়। নুন? আমি প্রায় চেঁচিয়ে উঠলাম। না, এখন নয়। মিস্টার ওয়াটের স্ত্রী আর বোনদের দেখিয়ে ক্যাপ্টেন বললেন, পরে কোনো এক সময় এ নিয়ে আলোচনা করা যাবে। খুব বিপদের ভিতর দিয়ে হলেও শেষ পর্যন্ত নিয়তির কৃপায় আমরা তীরে গিয়ে পৌঁছলাম আর আগের নৌকোয় যারা এসেছিলেন তাদের সঙ্গে মিলিত হলাম। অবশ্য আমাদের অবস্থা মৃতপ্রায় হয়ে দাঁড়িয়েছিল। 4 দিনের দিন আমরা পৌঁছেছিলাম
রোনক দ্বীপের বিপরীত দিকের তটভূমিতে। এখানে আমরা সবাই ভালো ব্যবহার পেয়েছিলাম। প্রায় সপ্তাহখানেক এখানে কাটিয়ে আমরা নিউ ইয়র্ক রওনা হয়ে গেলাম। ইন্ডিপেন্ডেন্স ডুবে যাবার প্রায় 1 মাস পরে একদিন ব্রডওয়েতে ক্যাপ্টেন হার্ডির সঙ্গে দেখা হয়ে গেল। বলা বাহুল্য, আমাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো জাহাজডুবি আর হতভাগ্য মিস্টার ওয়াটের শেষ অবস্থা। ওই আলোচনা সূত্রেই পুরো খবরটি আমি পেয়েছিলাম। শিল্পীটি নিজের, স্ত্রীর, 2 বোনের আর একজন চাকরের জন্য জাহাজে জায়গা সংগ্রহ করেছিলেন। আগে যেভাবে বলা হয়েছে, ওর স্ত্রী ছিল অসামান্য রূপসী। যে 14 তারিখে আমি প্রথম জাহাজে গিয়েছিলাম, সেদিনই ওয়াটের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন আর মারা যান। যুবক স্বামী প্রায় উন্মাদ হয়ে যান, কিন্তু নানা কারণে নিউ ইয়র্ক যাত্রা করার দিন বেশি পিছানো সম্ভব হয়নি। মায়ের কাছে স্ত্রীর মৃতদেহটি নিয়ে যাওয়া দরকার, অথচ সাধারণভাবে তা নিয়ে যাওয়া সংস্কারে বাধে। মৃতদেহ জাহাজে তুললে সব যাত্রীই নেমে পালাবে। এ সমস্যার সমাধান ক্যাপ্টেন হার্ডিই করেন। উনি পরামর্শ দেন যে মৃতদেহটায় ওষুধপত্র মাখিয়ে যথেষ্ট নুনের মধ্যে একটা প্রয়োজনীয় আকারের বাক্সে পুরে সাধারণ মালপত্র হিসেবে জাহাজে তোলা যেতে পারে। ভদ্রমহিলার মৃত্যু সম্পর্কে কোনো কথা বলারই প্রয়োজন ছিল না, কিন্তু মিসেস ওয়াট হিসেবে কাউকে যাত্রী নেওয়ার প্রয়োজন অবশ্যই ছিল। মৃত স্ত্রীর পরিচারিকাকে ওই ভূমিকায় নেওয়া সহজেই সম্ভব হয়েছিল। আগে মিসেস ওয়াটের জীবিত থাকাকালীন সময়ে যে কামরাটি এই পরিচারিকার জন্য ভাড়া নেওয়া হয়েছিল, সেটাই তার জন্য রয়ে গেল। এই পরিচারিকা রাত্রিতে ওই কামরায় ঘুমতো এবং ভোর হবার সঙ্গে সঙ্গেই এই তথাকথিত পত্নীটি তার ভূমিকায় যথাযথভাবে কর্তব্য পালনের চেষ্টা করত। একটা সুবিধে ছিল এই যে যাত্রীদের কেউই মিসেস ওয়াটকে চিনতেন না। আমার ত্রুটি সম্পর্কে এবার আমি সচেতন হয়ে উঠলাম। বুঝতে পারলাম যে আমি শুধু অসতর্কই যে হয়েছিলাম তাই নয়, বরং বেশি কৌতূহলী হয়ে অন্ধ আবেগের দ্বারা পরিচালিত হয়েছিলাম। ইদানিং কিন্তু আমার ঘুম ভালোই হচ্ছে। কখনো কখনো শুধু একটা মুখের ছায়া আমার মনশ্চক্ষে ভেসে ওঠে, আর চিরদিনই বোধহয় একটা উন্মত্ত অট্টহাস্য আমি একাই শুনতে পাব। গল্পগুলিতে এতক্ষণ শুনলেন এডগার অ্যালেন পোয়ের ছোট গল্প 4 কোনা বাক্স। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।